আমি পদ্মজা, পর্ব ৮৩। লেখিকা ইলমা বেহরোজ। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। এখন যে দুপুর তা বোঝার সাধ্য নেই। ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে পৃথিবী ঘুমিয়ে আছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। কুয়াশা তার গভীর মায়াজালে সূর্যকে লুকিয়ে রেখেছে। পূর্ণা আলোক ঘরের বারান্দায় বসে কাঁদছে। তার পাশে বসে আছে প্রান্ত। প্রান্ত পূর্ণাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু পূর্ণার কোনো হুঁশ নেই। সে কেঁদেই চলেছে। মগা আলোক ঘরে ঘুমাচ্ছেন। নাক দিয়ে বের হচ্ছে বিদঘুটে শব্দ। সেই শব্দে প্রান্ত বিরক্ত। সেই ২ আঙুল কানে ঢুকিয়ে চুপচাপ বসে রইল। পূর্ণা হাঁটুর উপর থুতুনি রেখে সুপারি গাছগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে টুপটুপ বৃষ্টি বর্ষণ হচ্ছে। বুকের জ্বালা পোড়া সহ্য করতে পারছে না। মৃদুলের শেষ কথাগুলো তার শরীরের প্রতিটি পশমে পুড়িয়ে দিয়েছে। এ ব্যথা সে কোথায় লুকাবে? মনের মণিকোঠায় যত্নে রাখা ভালোবাসার মুখের তিক্ত কথা কি সহ্য করা যায়? পূর্ণা নিচের ঠোঁট কামড়ে ধরে। বুকের ভেতর তুফান বয়ে যাচ্ছে। লণ্ডভণ্ড করে দিচ্ছে ফুসফুস, কিডনি, মস্তিষ্ক, সর্বাঙ্গ। পূর্ণার হিঁচকি ওঠে। প্রান্ত চেঁচায়। প্রান্ত চেয়ার ছেড়ে পূর্ণার সামনে এসে দাঁড়ালো। উৎকণ্ঠী হয়ে বলল, আপা। পূর্ণা তার ডাগর ডাগর চোখ দুটো মেলে প্রান্তর দিকে তাকায়। চোখের দৃষ্টিতে দুঃখের মহাসাগর। পূর্ণা প্রান্তকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ভাই, আল্লাহ আমাদের থেকে কেন সব কিছু ছিনিয়ে নেন? প্রান্ত পূর্ণার কথার মানে বুঝল না, কিন্তু পূর্ণার কান্না তার হৃদয় ছুঁয়ে যায়। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ সব ঠিক করে দিবেন আপা। বড় আপা বলে, যা হয় সব ভালোর জন্য হয়। পূর্ণার কান্নায় দমকে কিশোর প্রান্ত কেঁপে কেঁপে ওঠে। আলোক ঘরের ডান পাশে রিদওয়ান দাঁড়িয়ে আছে। মৃদুল অন্দরমহলের আছে ভেবে সে পাতাল ঘর থেকে সোজা আলোক ঘরে এসেছে, কিন্তু এসে দেখে এখানে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। ব্যাপারটা কি? রিদওয়ান আলোক ঘরে আর গেল না। কলপাড়ে রিনুকে দেখা যায়। রিদওয়ান চারপাশ দেখতে দেখতে কলপাড়ে আসে। রিনু রিদওয়ানকে দেখে ভয়ে জমে যায়। রিদওয়ান নানা অজুহাতে রিনুর গায়ে হাত দেয়। রিনুর ভালো লাগে না, ভয়ে কিছু বলতেও পারে না। সে এতিম, ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে, যাওয়ার জায়গা নেই। রিদওয়ান রিনুকে প্রশ্ন করলো, পূর্ণা কাঁদছে সে দেখলাম, কিছু জানিস? রিনু কাচুমাচু হয়ে সকালের ঘটনা খুলে বলল। সব শুনে রিদওয়ান খুব খুশি হয়। গুনগুনিয়ে গান গেয়ে অন্দরমহলের দিকে যায়। আমিনা আলোকে নিয়ে অন্দরমহলের সামনে খেলছেন। রিদওয়ান আলোর দিকে হাত বাড়িয়ে ডাকলো, মামা এদিকে আসো। রিদওয়ান আলোকে কোলে নেন। আমিনা ভারী কণ্ঠভাবে বলল, আমার রানীরে কি পাওন যাইতো না? রিদওয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, খোঁজা হচ্ছে, পেয়ে যাব। আলোকে আমিনার কোলে দিয়ে রিদওয়ান সদর ঘরে প্রবেশ করে। রান্নাঘর থেকে পদ্মজার কণ্ঠস্বর ভেসে আসছে। রিদওয়ান সেদিকে যায়। পদ্মজা রিদওয়ানকে দেখে চোখ ফিরিয়ে নিল, কাজে মন দিল। রিদওয়ান পদ্মজার উপর চোখ রেখে কপাল কুঁচকায়। এই মেয়ে এত চুপচাপ আর স্বাভাবিক কেন? সব মেনে নিল নাকি? রিদওয়ান মনের প্রশ্ন মনেই রেখে জায়গা ত্যাগ করে। যাওয়ার পূর্বে লতিফাকে বলে গেল, লতু খাবার নিয়ে আয়। রিদওয়ান চোখের আড়াল হতেই লতিফা ভেংচি কাটে। মাংস রান্না হচ্ছে। মাংস রান্না হতে দেখলেই পদ্মজা ফরিনার কথা মনে পড়ে। ফরিনার হাতের মাংসের ঝোলের স্বাদ ছিল অন্যরকম। অন্দরমহলের বাম পাশে ফরিনার কবর। আজ ৩ দিন তিনি পৃথিবীর মায়া ছেড়েছেন। পদ্মজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাথার উপর ভারী বোঝা টানতে কষ্ট হচ্ছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে সে আল্লাহর নাম স্মরণ করছে, প্রার্থনা করছে এই বোঝার ঘানি যেন সে টানতে পারে। সেই ক্ষমতা আর ধৈর্য যেন হয়। লতিফা পদ্মজাকে চাপা স্বরে ডাকলো, পদ্ম। পদ্মজা তাকালো। লতিফা বলল, তুমি আমারে না কইছিলা বড় কাকার ছোট কাকার সব খবর দিতে? পদ্মজা দরজার বাইরে একবার তাকালো, তারপর লতিফার দিকে ঝুঁকে বলল, কি খবর এনেছ? শনিবার রাইতে ভোজ আছর বসাইব। কিসের? লতিফা কথা বলতে ভয় পাচ্ছে, তার দৃষ্টি অস্থির। সে ফিসফিসিয়ে বলল, মাইয়া পাচার করার কয়দিনের মাঝে সবাই একলগে বইয়া খাওয়া দাওয়া করে, পরের কাম নিয়া কথাবার্তা কয়। এটাও কি নিয়ম? হ। কও খারাপ এরা, কত খারাপ এরা। এত মেয়ের জীবন নষ্ট করতে পেরেছে, সেই খুশিতে আনন্দ ফুর্তি করে। কয়জন থাকবে জানো? লতিফা বলল, 5 জন। পদ্মজা আর কথা বাড়ালো না, অন্যমনস্ক হয়ে উচ্চারণ করলো, শনিবার রাতে। লতিফা কপাল ঈষৎ কুঁচকিয়ে বলল, কী তা করবা ভাবছ? পদ্মজা তেজপাতা হাতে নিয়ে বলল, জানি না বুবু।
পদ্মজা কথা বাড়াতে চাইছে না, বুঝতে পেরে লতিফা আর কথা বলল না। সে রিদওয়ানের জন্য খাবার প্রস্তুত করে। পদ্মজা বলল, জানো তোমার ভাই আমার আগে 2টো বিয়ে করেছে। লতিফার হাত থেকে থালা পড়ে যায়, ঝনঝন শব্দ হয়, ভাত ঝোল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মৃদুল পুকুর পাড়ে বসে আছে, তার চোখ দুটি লাল। আজ ট্রেন নেই, আগামীকাল ভোরে ট্রেন আসবে। জুলেখার ফুফাতো বোনের শ্বশুরবাড়ি অরন্দপুরের আটপাড়ার পাশের গ্রামে নয়াপাড়ায়। জুলেখা সোজা তার বোনের বাড়িতে চলে এসেছে। এখানে আসার পর থেকে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে আছে মৃদুল। তার জিভ ভারী হয়ে আছে। অকপট বলে দেওয়া কথাটা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। পূর্ণার কান্নামাখা চোখ দুটি বারবার ভেসে উঠেছে চোখের সামনে। বুকে রক্তক্ষরণ হচ্ছে, দুশ্চিন্তায় দপদপ করছে মাথার রগ। কান্নারা গলায় এসে আটকে আছে। রাগের বশে সে জীবনের অনেক ভুল করেছে, কিন্তু এইবারের ভুলটা আত্মার উপর আঘাত হানছে। নিজের কথা দ্বারা নিজের কষ্ট পাচ্ছে। জুলেখা বানু মৃদুলকে খুঁজে পুকুর পাড়ে আসেন। তিনি মৃদুলের উপর বেজায় খুশি। মৃদুলকে বললেন, আব্বা খাইতে আসো। মৃদুল দুর্বল গলায় বলল, পরে খামু, যান আপনি। জুলেখা মৃদুলের পাশে বসলেন। মৃদুলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার লাইগা আসমানের পরি আনবো, মন খারাপ কইরো না। লাগবো না আমার আসমানের পরি। মৃদুলের কণ্ঠস্বর কঠিন হওয়াতে জুলেখা বানুর হাসি মিলিয়ে যায়। তিনি বললেন, দেখো আব্বা, তুমি চাইছো আর পাও নাই এমন কি আমি কিছু আজ করেছি? এই ছেড়ি কালা, ছেড়ির বইনেরও চরিত্র ভালা না। চুপ করো আম্মা, আল্লাহর দোহাই লাগে, চুপ করেন। আপনি কারে কি কইতেছেন? পদ্মজা ভাবির নখের যোগ্যেরও কোনো নারী নাই, আর আপনি তারে চরিত্রের অপবাদ দিতেছেন। মৃদুল চিৎকার করে কথাগুলো বলল। মৃদুলের চিৎকার শুনে জুলেখার বোনের শাশুড়ি পুকুর পাড়ে উকি দেন। সেদিকে তাকিয়ে জুলেখার লজ্জা হয়, মাথা হ্যাট হয়ে যায়। তিনি রাগে চাপাসরে বললেন, আমি কইতাছি না, গ্রামের মানুষ কইছে, ওই ছেড়ে শ্বশুরেও কইছে, এরা মিছা কইছে, কইছে। আমি লিখন ভাইরেও চিনি, পদ্মজা ভাবিরেও চিনি। এই দেশের নামি দামি একজন অভিনেতা। কেন অন্যের বাড়ির বউয়ের সাথে লুকিয়ে সম্পর্ক রাখবো আম্মা? তার কি সুন্দর মাইয়ার অভাব? পদ্মজা ভাবিরে লিখন ভাই পছন্দ করে ঠিক, কিন্তু পদ্মজা ভাবির সাথে আমির ভাইয়ের বিয়া হওয়ার আগে থাইকা পদ্মজা ভাবি এমনই পবিত্র একজন মানুষ যে লিখন এই ভাইও এত ভালোবাসে, যাই নাও কোনোদিন লিখন ভাইয়ের দিকে ফেরাও তাকাইছে না। জামাইয়ের ভালোবাসছে। পদ্মজা ভাবি দিনরাত এবাদত করে, ভাই বোনের দায়িত্ব নিয়েছে। এমন মানুষ খুঁজা পাইবেন? পূর্ণার কাছে ওর বইনের ওর মা। তুমি ওর মারে খারাপ কথা কইছো, এজন্য তোমার সাথে খারাপ করেছে। আর পূর্ণা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই আমিও। মৃদুল আর কথা বলতে পারল না, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তাতে ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জুলেখা পিছনে ফিরে তাকালো। বোনের শাশুড়ি তাকিয়ে রয়েছে। জুলেখার মুখটা অপমানে থমথমে হয়ে যায়। গট গট করে শব্দ তুলে জায়গা ছাড়লেন। মৃদুল জুলেখার যাওয়ার পানে তাকালো। সে জানে, সে তার মায়ের স্বভাব জানে। এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, 19-20 হলেই নিজের ক্ষতি করে বসবেন। এজন্যই গফুর মিয়াও কিছু বলেন না। আর না মৃদুল কিছু বলতে পারে। মৃদুল মাথা নত করে কান্নায় ডুবে যায়। শেষ কবে সে কেঁদেছে জানে না। পূর্ণা পদ্মজাকে না বলে বাড়িতে চলে গিয়েছে। পদ্মজা এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুজে বসে আছে। মস্তিষ্কে ঘোরাঘুরি করছে আমিরের কুকীর্তি, তার 2টো বিয়ে, নারী আসক্তি, সমাজের চোখে কলঙ্কিত হওয়া আর ফরিনার মৃত্যু। কানে বাজছে নষ্টা শব্দটি। কত ঘৃণা নিয়ে জুলেখা বানু এই শব্দটি উচ্চারণ করেছিলেন। তারপর মৃদুলের কথাগুলো শুনে পূর্ণার অবাক চাহনি। পূর্ণার রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণা পদ্মজা টের পাচ্ছে। বুকটা ভারী হয়ে আছে। কান্না মন হালকা করে, কিন্তু কান্না আসছে না। আর কত কাঁদা যায়? পদ্মজা নিজেকে বোঝায়, আরও ধৈর্যশীল হতে হবে। এক হাতে 2 আঙুলের কপালে 2 পাশ চেপে ধরে। আমির সদর ঘরে প্রবেশ করে থমকে যায়। তার হাতে কাপড়ের একখানা খালি ব্যাগ। পদ্মজা পা দেখেই চিনে ফেলে মানুষটাকে। সে মুখ তুলে তাকালো না। সেকেন্ড কয়েক আমির থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর পদ্মজার পাশ কেটে 2য় তলায় উঠে গেল। পদ্মজা অনুভব করে তার অনুভূতি পাল্টে যায়, চঞ্চল হয়ে উঠছে। আমির ঘরে প্রবেশ করে দ্রুত আলমারি খুলল। একবার দরজার দিকে তাকালো, তারপর কাগজে মোড়ানো একটা বস্তু দ্রুত ব্যাগে ঢুকিয়ে নিল। যখন আলমারি লাগাতে যাবে, একটা খাম মেঝেতে পড়ে। খামের উপরের লেখাটা আমিরের চেনা চেনা মনে হয়। তাই সে পদ্মজার অনুমতি ছাড়াই খামের ভেতর থেকে চিঠি বের করল। চিঠি লেখাগুলো দেখে শতভাগ নিশ্চিত হয়ে যায় এটা আলমগীরের চিঠি।
আমিরের ভ্রু দুটি বেঁকে গেল। সে উৎকণ্ঠা নিয়ে প্রতিটি লাইন পড়ল। প্রতিটি শব্দ তার মগজে আঘাত হানে। আতঙ্কে গায়ের পশম দাঁড়িয়ে যায়। নিজের অজান্তেই এক কদম পিছিয়ে আসে। আলমগীরের খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখার অভ্যেস রয়েছে। আমির খাম ছিঁড়ল। তার ধারণা ছিল সাদা খামের ভেতরের পৃষ্ঠায় আলমগীরের বর্তমান ঠিকানা ও পাতালঘরের সঠিক অবস্থানের কথা লেখা আছে। আমির আলমগীরের ঠিকানাটা মুখস্থ করার চেষ্টা করলো, কিন্তু মুখস্থ হচ্ছে না। ভেতরটা কাঁপছে। পদ্মজা দরজার সামনে এসে দাঁড়ায়। আমির পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের খাম ও চিঠিগুলি বিছানার উপর রেখে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল। তারপর পদ্মজার দিকে তাকালো। তার চাহনি যেন মৃত। পদ্মজা কয়েক পা এগিয়ে এলো। আমির অপলক চোখে তাকিয়ে আছে। পদ্মজা রয়ে শুয়ে প্রশ্ন করল, আর কিছু জানার আছে? আমির নির্বিকার, তার মুখে রা নেই। পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট হাতে নিল। বলল, আপনার দুই বউয়ের নাম কি ছিল? আমির বলল, শারমিন মেহুল। পদ্মজার ঠোঁট দুটো কেঁপে ওঠে। আমির পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না। পদ্মজা ঢোক গিলে বলল, আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? না, অন্য বাড়িতে। তাহলে সব সত্য? মিথ্যা বলে যদি তোমাকে আরেকবার পাওয়া যেত? আমি মিথ্যা বলতাম। আমিরের সরল গলা। পদ্মজার নাকের পাতা ফুলে যায়। আমিরের সাথে কথা বলতে তার এত কান্না পায় যেন। কেন কান্না পায়? আমির বলল, আসি। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? আমির থামল। পদ্মজা কান্না করে দিল। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমির বলল, আমাকে কান্না দেখাতে দাঁড় করালে? পদ্মজা জল ভরা আগুন চোখে আমিরের দিকে তাকায়। কিরমির করে বলল, নরপশু আপনি, এতগুলি মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন। আমির নির্বাক। তার চুপ করে থাকাটা পদ্মজাকে আরো জ্বালা দেয়। তার অবচেতনা মন চায় একবার আমির বলুক সব মিথ্যে, কিন্তু আমির বলে না, কারণ সব সত্য, সব সত্য। পদ্মজা অশ্রুরুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলল, কথা বলার মুখ নেই, এত লজ্জা? হ্যাঁ, আসলেই লজ্জা আছে। পদ্মজা তাচ্ছিলের হাসি দিল। আমির চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বুকের ভেতর আগুন ছুটে বেড়াচ্ছে। যেদিকে যাচ্ছে সেদিকটা পুড়িয়ে ছাই করে দিচ্ছে। পদ্মজা এলোমেলো হয়ে গিয়েছে। আমির বের হওয়ার জন্য উদ্যত হতেই পদ্মজা বলল, আমাকে তালাক দিন, আমি আপনার বউয়ের পরিচয় আর থাকতে চাই না। পদ্মজার কথা শোনা মাত্র আমিরের বুকটা কেঁপে উঠল। কোত্থেকে যেন একটা উত্তাল ঢেউ এসে মনের সমস্ত কিনারে ওলট পালট করে দিল। আমির কথা বলতে গিয়ে দেখল কথা আসছে না। পদ্মজা আরও একবার চেঁচিয়ে বলল, আমার তালাক চাই, আপনার বউ হওয়া কলঙ্কের। আমির অনেক কষ্টে কয়টা শব্দ উচ্চারণ করল, থাক না, এক দুটো কলঙ্ক। পদ্মজা সেকেন্ড দিনে ছলছল চোখে তাকিয়ে রইল। তারপর মুহূর্তে ভুলে যায় পৃথিবী, ভুলে যায় পাপ পুণ্য। ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে আমিরের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে। ছেড়ে দিলে যদি হারিয়ে যায়। আমিরের বুকের সোয়েটার কামড়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলল, চলুন না, দূরে পালিয়ে যাই, আমি আর সহ্য করতে পারছি না। পদ্মজা জড়িয়ে ধরতে আমিরের শরীরে রক্ত চলাচল থেমে যায়। অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সেই জল ফুটন্ত পানির মতো গরম। এ যেন দগ্ধ হওয়া হৃদয়ের আঁচ। এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব ৮৩। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।